বিগত কিছুদিন আগে ভারতের মুম্বাই শহরের কোনো একটি জায়গায় জুলেখা নামক একটি যুবতী গলায় ফাঁস নিয়ে খুব বাজেভাবে আত্মহত্যা করে। আত্মহত্যা করার কারণ হল জুলেখা তার স্বামী ফয়েজের সাথে সেই দিন সকালে কোনো একটি বিষয় নিয়ে ভীষণ পরিমাণে ঝগড়া করে। কথা কাটাকাটির একটি পর্যায়ে তার স্বামী ফয়েজ বাসা থেকে বের হয়ে যায় যাতে ঝগড়া থেমে যায়, কিন্তু কে জানতো সে চলে যাওয়ার পর এমন একটি অঘটন ঘটবে। জুলেখা ছিল ভীষণ রাগী প্রকৃতির। তার স্বামী বাইরে চলে যাওয়ার পর সন্ধ্যা নাগাদ বাসার কোনো একটি গাছের উঁচু একটি ডালে জুলেখা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। তার স্বামী ফয়েজ আনুমানিক রাত 8টার দিকে বাসায় ফিরে আসে। মনে করে এতক্ষণে হয়তো তার স্ত্রীর রাগ কিছুটা কমেছে, কিন্তু সে বাসার ভেতরে ঢোকা মাত্রই কেন জানি তার সারা শরীরে এক অলৌকিক ভার অনুভব করে। মনে হচ্ছে যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চারিদিকে কেমন একটা শুনশান নীরবতা, গুমট ভাব। বাসায় কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। বাসাটা যেন পুরোই খাঁ খাঁ করছে। বাসার ভেতরে থাকা গাছটির ওপর 3-4টা কাক কা কা করে চলেছে। ফয়েজ বলল, জুলেখা, জুলেখা, আই জুলেখা। কিন্তু কোনো সারা শব্দ নেই। সে দৌড়ে ঘরের ভেতরে যায়। দরজাটা আগে থেকেই খোলা ছিল। ভেতরে গিয়ে সুইচ অন করে। এ কি, ঘর পুরোই ফাঁকা। এবার তার বুকের ভেতর ধড়ফড়ানি শুরু হয়ে যায়। সে উঠোনে থাকা সেই গাছটির নিচে এসে দাঁড়ায় এবং এদিক সেদিক জুলেখাকে খুঁজতে থাকে। এবার সে লক্ষ্য করে ওপর থেকে তার ঘাড়ের ওপর গরম কিছু তরল পদার্থ পড়ছে। ফয়েজ ঘাড়ে হাত দিয়ে হাত সামনে এনে চমকে যায়। এ কি, রক্ত! সে তার মাথাটা উঁচু করে ওপরে তাকাতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় তার স্ত্রী জুলেখা গলায় ফাঁস দিয়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দুলছে। তার জিহ্বা অনেকটা বেরিয়ে এসেছে। তার চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে এবং বড় বড় করে সে তাকিয়ে আছে যেন এই বুঝি চোখগুলো বেরিয়ে আসবে। সেই সাথে প্লাস্টিকের শক্ত দড়ির চাপে জুলেখার গলা ছিঁড়ে তা থেকে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। এ যেন তার স্ত্রী নয়, বরং একটি স্বয়ং পিশাচিনী। তখন ফয়েজ বাইরে দৌড়িয়ে তার অতি পরিচিত কিছু মানুষদের ডাক দিয়ে নিয়ে আসে বাসায়। অল্প সংখ্যক লোক ডেকে আনার মূল কারণ হলো আসলে ফয়েজ এবং জুলেখা দুজনেই বাংলাদেশি। কিছু বছর আগে জীবিকা নির্বাহ করার জন্য ভারতের মুম্বাই শহরে তাদের আসল পরিচয় ও ধর্ম লুকিয়ে বিভিন্ন কাজকর্ম করত, আর তাদের গোটা পরিবার থাকে বাংলাদেশে। যাই হোক, কিছু সাহসী যুবক গাছটি থেকে জুলেখার মৃতদেহটি অনেক কষ্টে নিচে নামায়। তখন ফয়েজ সাথে সাথে বাংলাদেশে খবর পাঠায় এবং তাদের মেয়ের এই অবস্থার কথা জানলে পরিবারের সবাই শোকে ফেটে পড়ে এবং পরামর্শ দেয় যে কোনো মূল্যেই হোক তাদের মেয়ের লাশ দেশে আনতে হবে। এটা কিন্তু সহজ ব্যাপার না, কারণ তারা ভারত সরকারের নিয়ম ভঙ্গ করে ভারতে এতদিন অবস্থান করছিল। এবার ফয়েজ লোক ঠিক করতে থাকে তার স্ত্রীর লাশটাকে যেভাবেই হোক গোপনে দেশে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু এই লাশ গোপনে কেউ নিতে রাজি হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে কিছু লোককে পায়। তারা অনেক মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজি হয়। সংখ্যায় তারা 4 জন। 4 জনই ছিল সুঠাম দেহের এবং অনেক সাহসী। তাদের 4 জনের নাম হাশেম, কালিদাস, মফিজ ও বাবু। তারা 4 জন সাথে ফয়েজ, মোট 5 জন মিলে এই লাশটিকে নিয়ে আসবে বাংলাদেশে। তাদের ভেতর সর্দারের দায়িত্ব পালন করবে কালিদাস নামক একজন ব্যক্তি। তারা যেহেতু লুকিয়ে আসবে সেহেতু তাদের যাওয়ার শর্টকাট পথ নির্বাচিত হলো। মুম্বাই শহর থেকে কয়েক কিলোমিটার দূরে গাড়িতে করে গিয়ে তারা থামবে। তারপর একটি বড় জঙ্গল সামনে পড়বে এবং সেই জঙ্গলটি দীর্ঘ সময় অতিক্রম করতে হবে কোনো যানবাহন ছাড়াই। জঙ্গলটি খুবই ভয়ঙ্কর। লোকমুখে এই জঙ্গলকে নিয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা প্রচলিত আছে। রাতে কেন, দিনের বেলাতেও সেখানে কোনো মানুষ যাতায়াত করে না। যাই হোক, জঙ্গল শেষ করে একটা লং রুট তাদের যানবাহনে পাড়ি দিতে হবে। তার পরের চিন্তা ভাবনা পরে, কিন্তু
মূল বিষয় হলো এই জঙ্গলটা পাড়ি দেয়া সবচেয়ে ভয়ঙ্কর এবং কঠিন ব্যাপার। এবার তারা অনেক কষ্টে গোপনে একটি কফিন জোগাড় করে এবং তারই ভেতর সেই জুলেখার বিভৎস লাশটিকে রেখে দেয়। ততক্ষণে লাশটার অবস্থা আরো বিকৃত হয়ে গিয়েছে। তারা লাশটা কফিনের ভেতর রেখে কফিনের মুখটি পেরেক দিয়ে আটকে দেয়। লাশটি নিয়ে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। সব প্রস্তুতি শেষ করে লাশটি নিয়ে রওনা দিতে দিতে রাত 10টার মতো বেজে যায়। তারা লাশটি নেয়ার জন্য একটি অতি পরিচিত ছোট পিকআপ জোগাড় করে ফেলে। যেহেতু ছোট পিকআপ গাড়ি, সেহেতু গাড়ির ভেতর ড্রাইভারের পাশে একজন বসবে যে পথ দেখিয়ে নিয়ে যাবে, আর বাকি 4 জন গাড়ির পেছনে, অর্থাৎ গাড়ির ডালার ভেতরে বসবে। মাঝখানে রাখা হবে কফিনটিকে। কফিনটা শক্ত কাগজ দিয়ে ঢেকে রাখা হয় যাতে করে কেউ বুঝতে না পারে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে তারা সমস্ত পুলিশি ঝামেলা এড়িয়ে তাদের লাশ নিয়ে যাত্রা শুরু করে। কিছু সময় লাশটা নিয়ে যাওয়ায় খুব বেশি সমস্যা হয়নি, কিন্তু একটি বিষয় তারা 5 জনই খেয়াল করে যে কফিনটা কিছু সময় পর পর নড়ে নড়ে উঠছে। মনে হচ্ছে যেন ভেতরে কোনো বড় ধরনের পাখি আটকে গেছে। পাখিটি মাঝে মাঝে ডানা ঝাপটাচ্ছে, কিন্তু তারা মনের ভুল ভেবে সেদিকে পাত্তা না দিয়ে চলতে শুরু করে। একটু পর তারা আরো খেয়াল করে তাদের গাড়ির পাশ দিয়ে মনে হচ্ছে যেন হাজার হাজার বাঁদরের দল একসাথে উড়ে উড়ে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আবার এদিকে গাড়ির ওপরে খাঁ খাঁ করে ডাকছে কিছু সংখ্যক কাকের দল, যা শুনলে বুকের ভেতর এক অজানা ভয় এসে দানা বাঁধে। এই সব কিছু যেন এক অশরীরীকে আমন্ত্রণ জানাচ্ছে। এদিকে ফয়েজ এতদিন যাবৎ জুলেখার জীবন সঙ্গী হিসেবে ছিল, সেই আজ জুলেখার মৃত কফিনটার দিকে তাকাতেই ভয় পাচ্ছে। ওদের 4 জন সদস্যের ভেতর থেকে একজন প্রচন্ড ভয় বলে ওঠে, উস্তাদ, এ লাশে সমস্যা আছে, আমি যাব না আমি। ওদের ভেতরে যে সর্দার, সে গাড়ির সামনে থেকে বলে, আরে ওসব কিছু না, আমি তো আছি, কোনো ভয় নেই। এই বলে সবাইকে আস্থা দেয়। এবার সবাইকে অবাক করে দিয়ে গাড়ির পেছনে থাকা কফিনটা বেশ জোরে জোরেই নড়তে থাকে, আর ভেতর থেকে ডানা ঝাপটানোর আওয়াজ সবাইকে আটকে দেয়। গাড়ির সামনে থেকে সর্দার পরিস্থিতি বুঝতে পেরে বলে, যে যা পারো সূরা মন্ত্র পড়তে থাকো। এদিকে ড্রাইভার কাঁপা কাঁপা শরীরে দ্রুত গাড়ি চালাতে থাকে। এভাবে চলতে চলতেই এক সময় তারা গন্তব্যে পৌঁছায়। এবার তাদের কফিনটি কাঁধে নিয়ে পাড়ি দিতে হবে এই ভয়ঙ্কর জঙ্গল। যথারীতি ড্রাইভার দ্রুত লাশটি পিকআপ থেকে নামিয়ে তার ভাড়া বুঝে নিয়ে সে স্থান ত্যাগ করে। তখন মৌসুমটা ছিল বর্ষাকাল। সেদিন আকাশে প্রচুর ঘন কালো মেঘ, হালকা হালকা ঠান্ডা বাতাস, সাথে সাথে গুড়ি গুড়ি বৃষ্টি, আর সেই সাথে আকাশের বুক চিরে মাঝে মাঝে হালকা বিদ্যুতের ঝলকানি, সাথে চারিদিকে বিদঘুটে অন্ধকার। সামনে এক হাতে দূরেও কোনো কিছু দেখা যায় না। এবার তারা 5 জন কফিনটা কাঁধে নিয়ে পাড়ি দেবে এই ভয়ঙ্কর জঙ্গল। কফিনটার সামনে ধরে মফিজ আর বাবু, পেছনে ধরে ফয়েজ ও হাশেম, আর কালিদাস সামনে থাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই তারা 5 জন কফিনটা কাঁধে তুলে নিয়ে অন্ধকার ফুঁড়ে সামনে চলতে থাকে, অনুসরণ করে কালিদাসকে। এভাবেই তারা পাড়ি দেয় এক বৈশাচিক রাত। কর্দমক্ত এই জঙ্গলের ভেতর দিয়ে কালিদাস এক হাতে একটা মশাল ধরিয়ে নেয়, আর অন্য হাতে একটা 3 ব্যাটারির টর্চ। চলতে থাকে সামনের দিকে। একটু পর কফিন কাঁধে 4 জন অনুভব করে তাদের কফিনটা প্রচুর পরিমাণ গরম হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন ভেতরে আগুন জ্বলছে। তারা আর সইতে পারছে না। তারা 4 জনই কফিনটি নিচে নামিয়ে রাখে। এবার সামনে থাকা কালিদাস ঘটনা শুনে কফিনে হাত দিয়ে দেখে স্বাভাবিক কোনো গরমের চিহ্ন নেই। এবার কালিদাস সবাইকে আস্থা দিয়ে বলে, রাতের বেলা লাশ নিয়ে গেলে এরকম একটু প্রবলেম হয়, এটা স্বাভাবিক বিষয়, চিন্তার কোনো কারণ নেই। এই বলে তারা 4 জনই আবার কফিনটা কাঁধে তুলে নেয়, আবার সামনের দিকে চলতে শুরু করে। 2 থেকে 3 মিনিট পরেই তারা খেয়াল করে তাদের পাশ দিয়ে দ্রুত গতিতে এপাশে এবং ওপাশে বড় ধরনের কিছু একটা চলে গেল। সবাই আঁতকে ওঠে। একটু পর তারা খেয়াল করে তাদের থেকে একটু দূরে অন্ধকারের ভেতর থেকে হিংস্র কিছু একটা গড়গড় শব্দ করছে।
পাঁচজনই ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায়। তখনও আন্দাজ করতে পারেনি তাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তারা দেখতে পায় অন্ধকারের ভেতর দিয়ে দুইটি লাল চোখ জ্বলজ্বল করছে এবং তাদের দিকে যেন তাকিয়ে আছে। এ যেন মনে হচ্ছে সেই পিশাচরূপী জন্তুটা তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ছিন্ন ভিন্ন করে ফেলবে সবাইকে। তারা পাঁচজনই থেমে যায়। তখন তারা আরো একটি বিষয় খেয়াল করে, অলৌকিকভাবে তাদের লাইটের আলোটাও অনেকটা কমে এসেছে। কিন্তু চার্জ তো ছিল, ব্যাটারিও ঠিক আছে। তাদের আর বুঝতে বাকি রইল না যে তাদের সাথে কি হতে চলেছে। ভয়ে তাদের কাঁপুনি উঠে যায়। তারা যেন নড়তে পারছে না, পাগুলো যেন কিসের সাথে আটকে গেছে। এবার কালিদাস সাহস করে জোরে জোরে তাদের ধর্মের কিছু মন্ত্র পাঠ করে সাথে থাকা দেয়াশলাই কাঠি বের করে আগুন জ্বালিয়ে সেদিকে ছুঁড়ে মারে এবং চোখ দুইটা যেন মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সবকিছু আবার স্বাভাবিক। তারা আবার সাহস নিয়ে চলতে শুরু করে। তাদের ভয়ে এমন একটা অবস্থা হয়, না পারছে পেছনে ফিরে যেতে, না পারছে সামনে এগিয়ে যেতে। এভাবেই চলতে চলতে তারা ঠাহর করতে পারে তারা জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছে। তখন গভীর রাত, চারপাশ শুনশান নীরবতা, নিজেদের নিঃশ্বাস পর্যন্ত তারা শুনতে পাচ্ছে। তারা হঠাৎ খেয়াল করে পাশের বড় বড় গাছের ডালগুলো খুব জোরে জোরে নড়ছে। মনে হচ্ছে যেন এক গাছ থেকে আরেক গাছে কিছু একটা লাফিয়ে লাফিয়ে চলছে। তারা দাঁড়িয়ে একটু খেয়াল করে দেখে তাদের থেকে সামনে একটা বড় গাছের নিচে বিশাল এক লোমশ অবয়ব, সারা শরীরে বড় বড় কালো লোম, যে কিনা দেখতে অনেকটা বাঁদরের মতো বিশাল দেহের, আর মুখটা নেকড়ের মতো। তারা খেয়াল করে অবয়বটির গাল থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। ভয় তাদের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়। অবয়বটির দিকে কালিদাস লাইট মারতেই সেটি তাদের মাথার উপর দিয়ে উড়ে ভয়ঙ্কর আওয়াজ করে অন্ধকারে মিলিয়ে যায়। এবার তারা কফিন নিয়ে আর সামনের দিকে যেতে সাহস পায় না। তারা এবার তাদের পাশ থেকে একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায় এবং এত ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ যা শুনে তাদের বুক কেঁপে ওঠে। এদিকে তারা খেয়াল করে তাদের সারা শরীর লাল রক্তের মতো কিছুতে ভরে গেছে। একটু ভালো করে খেয়াল করে তারা দেখে তাদের কফিন থেকে টাটকা লাল রক্ত গড়িয়ে গড়িয়ে তাদের কাঁধে এসে পড়ছে এবং এটা দেখে তারা প্রচুর ভয় পেয়ে যায় এবং কালিদাস বলে, তোমরা কোনো দিকে পাত্তা না দিয়ে দ্রুত চলতে থাকো। কিন্তু ভয়ে কেউ চলতে পারছে না সামনের দিকে। এবার তারা চলতে চলতে পেছন থেকে শুনতে পায় এক পৈশাচিক হাসি যা পুরো জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে। তারা আর সহ্য করতে পারছে না। পেছন থেকে হাসেম বলে, আমি এসব আর নিতে পারছি না, সবাই চলো পালাই। কালিদাস বলে, চুপ, সবাই চুপ থাকো, সূরা মন্ত্র যে যা পারো পড়ো। তারা এবার কিছুটা আন্দাজ করে। তারা আস্তে আস্তে তাদের নির্দেশনা অনুযায়ী পথে না গিয়ে জঙ্গলের আরো গভীরে অর্থাৎ ভুল পথে ঢুকে পড়েছে। তারা দেখে তাদের সামনে একটি বড় খালের মতো জায়গা। এটি ম্যাপে ছিলই না, যার কারণে তারা ঠাহর করতে পারেনি তারা আসলে কোন পথে যাচ্ছে। খালের পাশ থেকে হাজারো শেয়ালের ডাক। ভাবুন তো, এরকম একটা ভয়ঙ্কর জঙ্গলের ভেতর দিয়ে কফিন কাঁধে 5টা প্রাণী চলছে, কেমন লাগবে তখন? এবার তারা খালের পাশ কাটিয়ে যাওয়ার সময় অনুভব করে তাদের কফিন ভেতরে নড়ছে। এবার তারা ভীষণ ভয় পায় এবং সেই সাথে কেউ কোনো কিছু চিবিয়ে খেলে যেমন কর্মর একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ শুনতে পায়। এবার মনে হচ্ছে যেন ভেতর থেকে লাশটি বেরিয়ে আসতে চাচ্ছে। প্রচন্ড ধস্তাধস্তি। তারা চিৎকার দিয়ে কফিনটি কাঁধ থেকে একটু দূরে সামনের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং বেশ খানিকটা দূরে পিছিয়ে আসে। এবার তারা খেয়াল করে কফিনের ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। আবার সেটা থেমে গিয়ে চাপা কান্নার শব্দ। কফিনের সামনে তাকিয়ে তারা যা দেখতে পায় তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। বিশাল একটা লোমশ প্রাণী যার মাথা নেই, হাতের ইশারায় সে ওদের ডাকছে। এদিকে কফিনটি যেন ভেঙে চলে যাচ্ছে। কফিনের মুখটি ভেঙে চুরে খুলে যাচ্ছে, পেরেকগুলো সরে যাচ্ছে। 5 জনই দেখতে পায় কোথা থেকে বিশাল 2টি লোমশ প্রাণী, মুখটা অনেকটা মানুষের মতো। তারা কফিনের ভেতরে মুখ ঢুকিয়ে লাশটি খাচ্ছে। হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট তারা এই দৃশ্য দেখে।
পিশাচরূপী প্রাণী দুইটি তাদের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকায় এবং গড় গড় শব্দ করতে থাকে। এবার কালিদাস বলে, প্রাণ বাঁচাতে চাইলে সবাই পালাও। এই বলে তারা চিৎকার করতে করতে যে যেদিকে পারে ছুটতে থাকে। তারা খেয়াল করে তাদের পেছন পেছন সেই অবয়বরূপী প্রাণীগুলো দৌড়াচ্ছে আর গড়গড় করছে। সে সাথে শুনতে পাচ্ছে সেই পৈশাচিক হাসি। এরই মধ্যে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জোরে জোরে বাতাস বইছে। তারা প্রাণ বাঁচানোর শেষ আশা নিয়ে অন্ধকারের ভেতর দিয়ে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই, পথ যেন আর শেষ হয় না। কালিদাস আর ফয়েজ একসাথে দৌড়াচ্ছে। মুহূর্তেই পেছন থেকে তাদেরই একজন সঙ্গীর করুণ এবং ভয়ানক আর্তনাদ ভেসে আসে। মনে হচ্ছে যেন কেউ তাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলেছে। তারা আরো ভয় পেয়ে যায়, ভাবতে থাকে আজই হয়তো শেষ দিন। তারা হয়তো ভয়ঙ্কর কোনো পিশাচের শিকার হতে যাচ্ছে। ছুটছে তো ছুটছেই। এদিকে কালিদাস অনুভব করে তার পাটা কেউ যেন বড় বড় নখ দিয়ে খামচে ধরেছে। তাও সে জীবনের শেষ আশা নিয়ে নিজের শরীরের সব শক্তি দিয়ে দৌড়ের গতি আরো বাড়িয়ে দেয়। মনে হচ্ছে তার পা থেকে একগুচ্ছ মাংস উঠে গেল। সে যন্ত্রণায় চিৎকার করতে থাকে। এদিকে ফয়েজ দূর থেকে একটা আলোর আভাস দেখে এবং বলতে থাকে, দয়া করে আমাকে কেউ বাঁচান, দয়া করে আমাকে কেউ বাঁচান। বলতে বলতে সে আলোর মধ্যে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সকালে যখন ফয়েজের জ্ঞান ফেরে তখন সে নিজেকে আবিষ্কার করে মুম্বাই শহরের একটা হাজতে। তখন সে একজন পুলিশের কাছে জানতে চায় তার বাকি 4 জন সঙ্গীর কথা। পুলিশ জানায় কাল গভীর রাতে যখন জঙ্গলের রোড দিয়ে তারা আসছিল তখন চিৎকার শুনতে পেয়ে গাড়ি থামায়। ফয়েজ গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে যায়। এবার তারা একটু দূরে তাদের মধ্যে একজনকে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে এবং আরো খেয়াল করে তাদের পেছন থেকে কি যেন একটা লাফিয়ে লাফিয়ে আসছে। আর অতিরিক্ত বৃষ্টির কারণে তারা ভেতরে যেতে পারেনি। তারা বলে, তোমাদের সেই আহত ব্যক্তি মুম্বাইয়ের একটা হসপিটালে ভর্তি আছে এবং তার একটা পা খুবই ক্ষতবিক্ষত। মনে হচ্ছে কেউ সেখান থেকে মাংস তুলে নিয়েছে। এবার মুম্বাই পুলিশ তার কাছে সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে সে উপায় না পেয়ে সব সত্যি কথা তাদের জানিয়ে দেয়। পুলিশ ফয়েজকে গ্রেফতার করে এবং তাকে সাথে করে নিয়ে যায় বাকি 3 জন সহ সেই কফিনটিকে উদ্ধার করতে। পুলিশ ফোর্স যখন জঙ্গলে পৌঁছায় তখন তারা দেখতে পায় কফিনটির মুখ ভেঙে চুরে পড়ে আছে এবং ভেতরে একটা মেয়ের মাথাবিহীন হাত খাওয়া ক্ষতবিক্ষত লাশ। শরীরের 3 ভাগের 2 ভাগ মনে হয় চলে গেছে কোনো জানোয়ারের পেটে, আর তা থেকে একটা পচা দুর্গন্ধ বের হচ্ছে। তার থেকে একটু পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো একটি মৃতদেহ। দেখে অনুমান করা যায় এটি হাশেমের দেহ। তারই কিছু সামনে এগোতেই দেখা মেলে আরো একটি মৃতদেহ, যে লাশটি শনাক্ত করা যায় মফিজের, কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। সবকিছু দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এটা কোনো মানুষের কাজ হতে পারে না। চল নদীর দিকে চল। এরপর আবার পথ চলা শুরু করি। যখন বাঁশঝাড়ের কাছাকাছি আসি তখন আমরা পাশাপাশি হাঁটছি। এবার আমি দেখছি বেশ খানিকটা দূরে বাঁশঝাড়ের মাঝখানে কারা যেন বসে কি সব বলাবলি করছে, কিন্তু কি বলছে বুঝতে পারছি না। আমি ভাবলাম চোর ডাকাত হবে, যেহেতু নদীর ওই পারে ইন্ডিয়ার বর্ডার। আমি শাহজাহানকে দেখালাম, বিষয়টাও ভয় পেয়ে গেল আর আমাকে বলল, চল ভাই ফিরে যাই। একটু পর ওইদিকে লক্ষ্য করে দেখি কেউ নেই। ভাবলাম চলে গেছে। এভাবে বাগান পেরিয়ে নদীর তীরে আসলাম আর আমি পানি নিতে নামলাম। আর তখন থেকে হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেছে। গাছগাছালির ডালপালা ভেঙে ভেঙে পড়ছে। যেহেতু হুজুর আমাকে বলছিল এসব হতে পারে, তুই কোনো খেয়াল করবি না। আমি কোনো দিকে ভ্রুক্ষেপ না করে কলসি যেই নদীতে ডুবিয়েছি ঠিক তখনই শাহজাহানের চিৎকার। আমার ওর কথা মনেই ছিল না। ও বলছে, ভাই আমাকে ধরো ভাই, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। আমি কলসি ফেলে রেখেই ওকে ধরতে গেলাম, কিন্তু ওরা কারা যেন খুব জোরে টেনে নিয়ে একটা গাছের গোড়ায় ফেলে দিল। আমি ওর কাছে গিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করি, কিন্তু হঠাৎ করেই আমার গলা টিপে ধরে আর আমার দিকে তাকিয়ে আমাকে একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কিরে পানি নিবি, আমাকে মারবি, এত সহজ? এবার তোকে কে বাঁচায় আমি দেখছি। কি ভাবছেন ঘটনা শেষ? না, বরং এখান থেকে ঘটনা শুরু। এবার ও আমাকে খুব জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আমি অনেক চিৎকার করার চেষ্টা করেও
পারছি না, গলা থেকে যেন কোনো আওয়াজ বের হচ্ছে না। এবার আমি মাটি থেকে উঠে অন্ধকারের কোনো একদিকে দৌড় দিলাম। আমার তো দোয়া দৌড় মুখস্থ, কিন্তু তা আমি পড়তে পারছি না। এভাবে দৌড়াচ্ছি আর পেছন থেকে সেই পৈশাচিক হাসি আর বিভৎস গলায় আমাকে বলছে, পালাবি কোথায়, আজকে তো শেষ দিন। এই বলেও আমার সামনে চলে আসলো আর আবার আমার গলা টিপে ধরলো আর বলতে লাগলো, কাঁচা রক্ত কতদিন খাই না, আজ খাবো। এই কথা বলে সে আমার গলা ছেড়ে দিয়ে 2 পা ধরে কয়েকবার ঘোরালো আর দূরে ফেলে দিল। আমি ভাবছি আমি কেন অজ্ঞান হচ্ছি না। এবার আর আমার নড়াচড়া করার শক্তি নেই, চুপচাপ শুয়ে আছি আর মনে মনে ভাবছি আজই আমার শেষ দিন। ঠিক তখনই দূরে কোনো এক মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসলো আর ওই পিচাসটা বলল, আজ বেঁচে গেলি, কিন্তু বেশি দিন নেই তোর হাতে, আমি আবার আসবো। আমি ফেল করে তাকিয়ে রইলাম আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। এত কিছু হওয়ার পরেও আমি জ্ঞান হারাইনি। আমি চোখের সামনে সূর্য উঠতে দেখলাম আর খানিক বাদে কয়েকজন লোককে দেখলাম। তারা আমার কাছে এলো, এসে আমাকে বলল, তুমি এখানে এই অবস্থায়? তোমাকে ডাকাত বা সন্ত্রাসরা কি ফেলে রেখে দিয়েছে? আমি হলাম ইফরিত। হুজুরের মুখটা কেমন যেন শুকিয়ে গেল। এরপর আমরা সেই বাড়িতে আবার গেলাম। মেয়েটার বাবাকে হুজুর বললেন, কালকে আপনি একটা ছাগল, 5 কেজি মিষ্টি, একটা মোরগ নিয়ে আমার বাসায় আসবেন, আর বাকি যা লাগে আমি ব্যবস্থা করছি। যেহেতু কাজটা নিশিরাতে করতে হবে, তাই আমাকে পানি আনতে বলেন। যাই হোক, লোকটি আমাকে বলেন, চোখ বন্ধ করো আর মন দিয়ে শোনো, কখনো এই কাজ আর করবে না। তারপর আমি চোখ খুলে দেখি আমার পাশে আমার বাবা, মা ও পরিবারের সবাই। বাকি ঘটনা আমার দাদির কাছ থেকে শোনা। বলছেন, দাদি, আমি রাতে ওয়াশরুমে যাওয়ার মাত্রই আমি আবিষ্কার করলাম আমি স্কুলে। কিছু বোঝার ক্ষমতা আমার মধ্যে ছিল না। পেছন ফিরে তাকাতেই দেখলাম 3টা মেয়ে নেই। হয়তো আমাকে স্কুলে আসতে দেখে ওরা দৌড়ে কোথাও চলে গেছে। বাচ্চা মেয়ে বলে কথা, তবে স্কুলটার ভেতরে ঢুকে দেখি সেই পুরনো স্কুল, একদম আগের মতো। এখন আমাকে কে ডেকে পাঠিয়েছে তাকে খুঁজতে হবে। মনে হয় টিচার ডেকে পাঠিয়েছে, কিন্তু এ কি, পুরো স্কুল যেন শান্ত হয়ে আছে। ক্লাসরুমগুলোর দরজা খোলা, বেঞ্চে বই রাখা, এলোমেলো ভাবে সবকিছু, কেউ নেই। অফিসের দিকে এগিয়ে যাচ্ছি আর ভাবছি, কি হচ্ছে সব, কি হচ্ছে আমার সাথে। ভেবে কোনো কিছুই কুল কিনারা পাচ্ছি না। গেলাম অফিস কক্ষের দিকে। দরজাটা খোলা, ভেতরে ঢুকে দেখি প্রধান শিক্ষক টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছেন। এরকম হওয়ার কথা না, তাই গিয়ে ডাকলাম ওনাকে। অনেক ডাকাডাকির পরেও উনি না ওঠায় আমি বুঝতে পারলাম ঘুমাচ্ছেন না, উনি অজ্ঞান হয়ে গেছেন। আমি আমার ব্যাগ থেকে পানির বোতল বের করে ওনার নাকের কাছে ধরলাম। কেন যেন পানি ওনার মাথায় দিলাম না, মুখে দিলাম না। ওনার হুঁশ ফিরতেই আমাকে দেখে অবাক হয়ে পড়ল, আমি এখানে কেন? একে তো ঘুম থেকে উঠেই ক্লান্ত শরীর নিয়ে এসেছি আমি, তার উপরে এমন অবস্থায় পড়ার কারণে কিছুটা রাগও হলাম। রাগ দমিয়ে রেখে বললাম, আপনি তো ডাকতে পাঠিয়েছেন। করে উঠলাম 2য় তলায়। দরজা এখানে ছিল, চাপ দিতেই খুলে গেল। দেখলাম অপরূপ সুন্দরী এক মহিলা বসে আছেন একটি কোণায়। আমাকে দেখেই বলল, তোমার জন্যই অপেক্ষা করছি অনেকক্ষণ থেকে, আমাকে সাহায্য করো। এই বলে উঠতে চেষ্টা করলো। আমি মানা করলাম যে ওঠার দরকার নেই। আসলে এমন দৃশ্য দেখে যে কারোরই মনুষ্যত্ব জেগে উঠবে। একটা অসুস্থ মানুষ, এবং একজন এরকম অসুস্থ মানুষকে কেউ অবজ্ঞা করতে পারে না। আমি ওনাকে বললাম, চলুন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, আপনি বসুন, আমি কোনো গাড়ি পাই কিনা দেখে নিচে। উনি আমাকে বললেন হাসপাতালে নাকি তিনি যাবেন না, আর নিচে কোনো গাড়িও নাকি আমি পাবো না। কিন্তু কেন পাবো না জিজ্ঞেস করাতে তিনি বললেন, এখন এই জায়গায় শুধু তিনি আর আমিই আছি, আর কেউ নেই। অবাক হওয়ার মতো কথা হলেও ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, নিচে কেউ নেই। তাই আর কথা না বাড়িয়ে তাকে বললাম যে, কিভাবে আপনাকে সাহায্য করব বলুন। আমি অনেকটা ঘোরের মধ্যে আছি, চিন্তা শক্তি নেই বললেই চলে। উনি আমাকে বলতে শুরু করলেন, উনি আসলে কোনো মানুষ না, উনি একজন জিন, উনি অন্তঃসত্ত্বা, কিন্তু ওনার ডেলিভারিতে বাধা দেবে গোল। এর কারণ হচ্ছে ওনার সন্তানেরা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মাবে, যারা চাইলেই গোলদের হত্যা করতে পারবে।
এদের শক্তি গোলদের চেয়ে অনেক বেশি। এরা জন্মগ্রহণ করলে এদের কেউই মরতে পারবে না, তাই জন্মের আগেই এদের মরার পরিকল্পনা করেছে গুলের একটি দল। আমি আঁতকে উঠলাম গুলের নাম শুনে। প্রাক ইসলামিক যুগে মানুষেরা অনেক বেশি জাদুবিদ্যা ও কালো জাদুতে সম্পৃক্ত ছিল, যার কারণে শয়তান বা খারাপ জিনদের সাথে এদের যথেষ্ট পরিচিতি ছিল। ইসলামিক বিভিন্ন লোককথা সহ বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি ও ইসলামিক বই এবং অনেক ইসলামিক স্কলারদের কাছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন শ্রেণীর জিনদের অস্তিত্বের কথা শোনা যায়। আর গুল হচ্ছে জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী জিন। এরা ভীষণ ভয়ঙ্কর ধরনের জিন। মধ্যপ্রাচ্য ও এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন স্থানে এদের অস্তিত্ব বিরাজমান। এদেরকে যে সকল স্থানে দেখা যায় সেই সকল স্থানে এদের অস্তিত্ব বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় কবরস্থানে। হ্যাঁ, এই কবরস্থানে বেশিরভাগ ক্ষেত্রে এদের অস্তিত্ব মেলে। আর এই স্থানটিকে আমরা অনেকেই পবিত্র বলেই জানি। আমরা মনে করি কবরস্থানে কোনো খারাপ কিছু ঘটতে পারে না। মুসলমানদের কবরস্থান অবশ্যই একটা পবিত্র স্থান, তবে সব সময়ের জন্য কি? রাতের অন্ধকারে, ভর দুপুরে, সন্ধ্যের আগে? আমি জানি না। গুলদের প্রধান ও পছন্দের খাবারের মধ্যে অন্যতম হল মানুষের লাশ। এরা মানুষের রক্ত ও মাংস খেতে পছন্দ করে। অনেক সময় কবর থেকে তাজা লাশ উঠিয়ে খায়। লাশবাহী যানবাহনে মাঝে মাঝে এদের দেখা যায়। সুযোগ পেলেই তারা লাশ খেতে দ্বিধা করে না। একটা লাশ খাবার জন্য এরা নাকি একাধিক তাজা প্রাণকেও লাশে পরিণত করতে পারে। তবে কবরস্থান ছাড়াও এদের নিজস্ব কিছু অঞ্চল থাকে যেখানে তারা সাধারণ মানুষের আনাগোনা পছন্দ করে না। সেসব অঞ্চলে বা সেসব জায়গায় কেউ না বুঝে ঢুকে পড়লে আর রক্ষা নেই। কিন্তু এদের হাত থেকে আমি এই মহিলাকে রক্ষা করব কিভাবে? আমি জানি না। এদের সামনে আমি এক সেকেন্ডও টিকতে পারবো না। কি আর করার? এই ভদ্র মহিলাকে তো একা রেখেও যেতে পারছি না। বলে রাখা ভালো যে এই গুল জিনেরা জাদুকর, জাদুবিদ্যায় পারদর্শী। রাতের অন্ধকারে যখন এদেরকে দেখা যায় তখন এদেরকে গুল বলা হয়, আর দিনে দেখলে এদেরকে সিলাহ বলা হয়। তো মহিলাটিকে দেখে আমার কেন যেন মায়া হলো। আমি কোনো কিছু না ভেবেই বললাম, আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদের আটকে রাখার। আমি আপনাকে এখানে অর্থাৎ রুমে কোনো সাহায্য করতে পারবো না। সম্ভব হলে কোনো মহিলা নার্সদের টাকা দরকার। উনি আমাকে বললেন যে এসব লাগবে না। আমি আর কিছু না বলে নিচে চলে আসলাম আর ভাবতে লাগলাম কি করব আমি। নিচে নেমে এসে দাঁড়াতেই লক্ষ্য করলাম নিচের সেই গাছের গোড়ায় একদল কালো বেড়াল কি হিংস্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আর এগোলাম না, অপেক্ষায় আছি বড় কোনো বিপদের। হয়তো এটাই আমার শেষ দিন। আসলে এদেরকে মারা অনেক কঠিন কাজ, এরা অনেক শক্তিশালী। এসব ভাবতে ভাবতে আমি তাকিয়েছিলাম ওইখানে। হঠাৎ অনুভব করলাম আমার ব্যাগটা ভারী হয়ে যাচ্ছে এবং বেড়ালগুলো আমার দিকে এগিয়ে আসতে চাইছে। ব্যাগটা এত ভারী হচ্ছিল যে আর ঘাড়ে রাখা সম্ভব হচ্ছিল না। ব্যাগটাকে নামিয়ে লক্ষ্য করলাম ব্যাগের ভেতরে একটা আলো জ্বলছে। আমি ব্যাগের চেইন খুলে দেখলাম সেই স্কুলে ঢোকার সময় যে বস্তুটা, এটা সেটাই, এবং কয়েকশো গুণ যেন শক্তিশালী হয়ে উঠেছে সেটা আগের চেয়ে। আমি ভয়ে ভয়ে সেটা হাতে নিলাম। যে জিনিসটা এতক্ষণ ঘাড়েই রাখতে পারছিলাম না, কিভাবে হাতে নিলাম এখনো অজানা। বস্তুটা হাতে নেয়ার সাথে সাথেই কেমন যেন নিজে ক্ষমতাধারী মনে হতে লাগলো। আমি এগিয়ে গেলাম সেই বেড়ালগুলোর দিকে। এবার প্রচন্ডভাবে তারা ভয় পেল আমাকে, একে একে পিছিয়ে যেতে লাগলো। গাছটা প্রচন্ড বাতাসে কেঁপে উঠল। মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। আমি পিছিয়ে এলাম স্কুলের বারান্দায়। দেখতে পেলাম গাছের নিচে বেড়ালগুলো গজগজ করছে, যেন আমি মরে গেলেই ওরা আমাকে খেয়ে ফেলবে। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ওপরে গিয়ে দেখতে পেলাম সেই মহিলাটি নেই, সেখানে আছে তিনটি মেয়ে। চেনা চেনা লাগলো সেই তিনটি মেয়েকে। হ্যাঁ, এরাই তো আমাকে ডেকে নিয়ে এসেছিল বাসা থেকে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড আলোর ঝলকানি এসে লাগলো চোখে। চোখ বন্ধ করে ফেললাম। চোখ খোলার সাথে সাথে আমি অবাক হয়ে দেখলাম আমি আমার বিছানাতেই। এর মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। শরীর ঘেমে পুরো ভিজে গেছে। আমার বাম হাতে ব্যথা অনুভব করলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 3:50 বাজে।
আমি কিছুটা অবাক হয়ে মনে করার চেষ্টা করলাম এতক্ষণে সব কি হলো। তাহলে আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি অন্য কিছু? মাত্র 3 মাস। মা এক হাতে সামলাচ্ছিলেন 3 মেয়ে, সদ্যজাত এক ছেলে, আর আমার আব্বু আর চাচা যারা তখন মিলে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছিল। মা দিনরাত খেটে ক্লান্ত হয়ে যেতেন। এমন সময় পাশের গ্রাম থেকে এক মহিলা এসে আমার আব্বুর কাছে অনুরোধ করে তার ছেলে সালিমকে বাসায় কাজে রাখতে। সালিম বয়স আনুমানিক 16 বা 17, আর রান্নাঘরের পাশে দাঁড়িয়ে হা করে তাকিয়ে থাকলো মাংসের দিকে। তার চোখের জন্য হঠাৎ লালচে রং, ঠোঁট কেঁপে উঠছে, আর অদ্ভুত একটা হাসি, যেটা থেকে মা কেমন জানি সিটিয়ে গেলেন। সালিম বলল, খালা, এই মাংস আমি রান্না করব, আমারই রান্না বেশি মজা হয়। মা কিছুক্ষণ চুপ থেকে সম্মতি দিলেন, কিন্তু সালিম রান্নাঘরে ঢোকার পর মায়ের মনে অদ্ভুত এক শঙ্কা ঘিরে ধরল। মা নিঃশব্দে রান্নাঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিলেন, আর সেদিনের সেই দৃশ্য আজও তার দুঃস্বপ্ন হয়ে আছে। সালিম মাংসের টুকরোগুলো নিয়ে এক এক করে মুখে দিতে লাগলো, কিন্তু কামড়ে নয়। সেজন্য গন্ধ শুকে চোখ বন্ধ করে চেটে পুটে খেতে লাগলো কাঁচা মাংস। মুখের কোণে রক্ত, চোখ বড় হয়ে গেছে, এমনভাবে খাচ্ছে যেন দিনের পর দিন না খেয়েছিল। এরপর সে হঠাৎ থেমে রান্নার হাড়ির মধ্যে মাংস রেখে কিছু আওড়াতে শুরু করলো, একটা অজানা ভাষা, যেন বহু পুরনো সময়ের কোনো উচ্চারণ। মা চুপচাপ সরে এলেন, কিছু বললেন না। পরদিন থেকে সালিমের ব্যবহার পুরো বদলে গেল। ও হঠাৎ হঠাৎ রাতে ঘুম থেকে উঠে দেয়ালে মাথা ঠুকত, অথবা হাঁটু গেড়ে বসে থাকতো ঘরের মাঝখানে। ভাই রাব্বি যতবার কান্না করত, সালিম ততবার হাসত, কিন্তু সেই হাসি ছিল খিদের, এক পশুর মতো। একদিন গভীর রাতে মা ঘুম থেকে উঠে দেখলেন সালিম ভাইয়ের পাশে বসে, হাতে একটা ধারালো ছোট ছুরি, আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। মা চিৎকার করতে যাবেন, এমন সময় সালিম ধীরে ধীরে বলে, এটা আমার খালাম্মা। এই ছেলেটার ভিতর গন্ধ আছে, মাংসের গন্ধ, অনেক পুরনো, কিন্তু খুবই তাজা কচি গন্ধ। মা গলা শুকিয়ে গেলেও সাহস করে দরজার বাইরে থাকে। ওটা কেমন যেন একটু তুলে উঠল, মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নেই, দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছা করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে এই শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 10টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। জঙ্গলের দিক থেকে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি ওই দিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো, আমি আসলে ওই দিকেই যাচ্ছি। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে সে কিচ্ছু জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি, এবং এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করলো না। উনি আসাতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? উনি বলছেন, তুমি যাও, সময় হলে আমি নেমে যাব। এই কথা শুনে তখন আমি আর কিছু বললাম না, নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে,
ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে সেইগুলোকে নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে 2 মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন করে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে বাবাকে খাচ্ছে। তখনই আমি কোনো উপায় না দেখে বৈঠা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি। একবার না, একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তাকায়, ঠিক গলার মাঝখানে বৈঠা দিয়ে আমি আবারও আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া পড়তে থাকি এবং বৈঠা চালাতে থাকি। এভাবে কিছু দূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই, যার আকার প্রায় 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পেছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? কি চান আমার কাছে? তখন সেই বিশাল অবয়বটা আঙুল ইশারা করে বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সেই লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ রহমতে কিছু সময়ের জন্য অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমিও তখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম। এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে আমাদের গ্রামের পাশাপাশি চলে আসছি। আর হয়তো বা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে, কিন্তু তখনও জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে আমি নৌকায় বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু নৌকাতে আমি বা বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সবকিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর এক ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বলেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যান। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। সেখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরো 2 জন, তারা পাশের গ্রাম থেকে এসেছিল, একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন, আল্লাহ, এই ছেলেকে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী। এইটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসেবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা খাটের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বলে উঠলাম, কিরে, কবিরাজকে নিয়ে আসছিলি কেন? ছেলেকে বাঁচাতে? এই কথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের 2 গ্রাম পরে একজন বড় হুজুর ছিল। 2 চাচা মিলে সেই হুজুরের শরণাপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব। চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন, আপনারা 2টা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি এবং 2টা আগরবাতি সংগ্রহ করে রাখবেন। হুজুরের কথা মতো চাচারা সবকিছু সংগ্রহ করলেন, কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি। ওনার সন্ধ্যা হয়ে যায়। হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ বেছাতে।
হুজুরের কথা মতো সবকিছু করা হয়। আমাকে জায়নামাজে বসানোর পর হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি, এগুলো কেন করছিস? তুই কি ভেবেছিস এগুলো করলেই সব ঠিক হয়ে যাবে? আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিলিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন, আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন এইগুলো শিলপাটা দিয়ে ছেঁচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাটিতে ফু দিলেন, বাটি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকলেন। তখন হুজুরকে আমি অনেক কিছুই বলি। হুজুর তেলে ডোবানো একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন, এবার সত্যি সত্যি বল তুই কিভাবে আসলি, কেন আসলি? তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সবকিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ নিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন, দেখ সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, এই ছেলে যদি ভুল করেও থাকে তাকে ক্ষমা করে দিতে হবে। তুই চলে যা, নাহলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে দুটো শর্তের বিনিময়। তখন হুজুর বললেন, ঠিক আছে বল। তখন জিন বলেন, খালের পাশে দুটা পাঠা আর দুটা খাসি রেখে আসতে হবে। কিন্তু হুজুর বলেন এরা গরিব মানুষ, এত কিছু কোথা থেকে পাবে? অনেক চাপাচাপির পর তারপরে তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচারা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসে। সেখানে বসে বসে গান শুনতাম। বাসার সবাই 12টার মধ্যেই ঘুমিয়ে যেত। একদিন রাতে গান শোনা শেষ করে আমার রুমে যাব, কিন্তু রুমে আসার পর মনে পড়ল আমার হেডফোনটি দোতলার উপর রেখে এসেছি। হেডফোন আনতে যাওয়ার পর দেখি দোলনাটি দুলছে। আমি হাত দিয়ে ওটা থামিয়ে রুমে আসার সময় দেখি আবারও তোলা শুরু। কোনো বাতাস নেই, তাও এভাবে দুলছে। আমি একটু ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি রুমে চলে আসি। বলে রাখি, আমার রুমে দুটি দরজা, একটি দিয়ে বারান্দায় যায়, আরেকটি দিয়ে করিডোর ও ডাইনিং এর দিকে যায়। এর পরের দিন রাতে শুনতে পাই আমার করিডোর থেকে কেউ ফ্লোরে পানি ঢালার পর শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে যে শব্দ হয়, সেরকম শব্দ অনেক জোরে। আমি ভয়ে করিডোরে না গিয়ে বারান্দা দিয়ে ঘুরে আমার ছোট ভাইয়ের রুমে যাই এবং তাকে সজাগ করে শব্দ শুনতে বলি। সেও শুনতে পায়। সেদিন রাতে কোনো রকমে আমরা ঘুমিয়ে যাই। পরদিন সকালে উঠে আম্মুকে সব খুলে বলি এবং আমরা থাকতাম দোতলায়। 3 তলার আঙ্কেলকে যখন এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করি, উনি বলে ওনার ঘর থেকে এরকম সাউন্ড হয় না। পরদিন আম্মু ওই একই সাউন্ড পায় রাতে। সেদিন রাতে হয় আবার আরেক কাহিনী। আমি সবার শেষে রাতে ভাত খেয়ে রান্নাঘরে প্লেট ধুয়ে বাহিরে বেসিনে নিজের হাত ধুতে আসলাম। হাত ধুয়ে রুমে যাওয়ার সময় দেখি রান্নাঘরের কলটি জোরে ছাড়া। আমার সম্পূর্ণ মনে আছে আমি বন্ধ করেছিলাম কল। আবার কলটি বন্ধ করে রুমে আসব, তখন দেখি আবার চালু হয়ে গেছে। আমি ভয়ে কলটি বন্ধ করে রুমে এসে ঘুমিয়ে যাই। পরদিন আম্মুকে বলার পর আমি নড়তে পারছিলাম না। এগুলো সহ্য করতে না পেরে রুমের মেঝেতেই অজ্ঞান হয়ে যাই। পরদিন ফজরের আজান শুনে জ্ঞান ফিরে। তখনও কাউকে কিছু জানাইনি। একদিন রাতে, তখন বাজে রাত 11টা। বলে রাখি, আমার বিল্ডিং এর সামনে একটা ছোট মাঠ আছে, মাঝখানে মাঠ, চারপাশে 4টি বিল্ডিং। আমি সেদিন রাতে আমার ড্রয়ারে কি যেন খুঁজছিলাম। হঠাৎ চোখ বন্ধ করলাম। চোখ খুলে দেখি আমি একা মাঠের মাঝে দাঁড়ানো। দৌড়ে বাসায় চলে যাই। ভিতর থেকে দরজা লাগানো। বেল দিয়ে ঘরে ঢুকি। আম্মু দরজা খুলে অবাক। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। এতক্ষণ আমি কই ছিলাম কিছুই মনে নেই। কাঁদতে কাঁদতে সব আম্মুকে বললাম। সেদিন রাতে আমার ওই জিনটাকে অনেক ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আসলো না। আম্মু পরে অনেক বড় এক কবিরাজ আমাদের ঢাকার, ওনাকে আমার সাথে কথা বলায় দেয়। ওনাকে সব খুলে বলি। উনি পরে আমাকে কিছু তাবিজ দেন এবং বলেন 1 সপ্তাহ অপেক্ষা করতে। উনি তার জিনদের মাধ্যমে দেখবেন। 1 সপ্তাহ পর উনি জানান আমার সাথে যে ছিল সেটি খুবই খারাপ একটি জিন। রাতে আমি প্রাইভেট থেকে বাসায় ফেরার সময় রাস্তা থেকে আমার পিছু নেয় এবং এসব করে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর জিনটি এখন হুজুরের কবজাতে। এর মাঝখানে বলেই, জিনটি চলে যাওয়ার সময় আমার ঘরে একবার এসেছিল। সেদিন সারাটা রুম অন্ধকার হয়ে গেছিল এবং ঘরের একটি কোণায়
টিম টিম করে লাল বাতি জ্বলছিল। সারাটা রাত আমি আমার বিড়ালটিকে কোলে নিয়ে খুব ভয়ে কাটিয়েছিলাম। আমার বিড়ালটিও মারাত্মক ভয় পেয়েছিল। এরপর আল্লাহর রহমতে আমার সাথে আর কিছুই হয়নি। সাল 2024, অনেকদিন পার হয়ে যায়। একদিন রাতে আমি একটি স্বপ্ন দেখি একটি যুবক, এত সুন্দর ছেলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পৃথিবীতে এত সুন্দর কেউ আছে কিনা আমি জানি না। দেখলাম সে আর আমি, আমার বাবা বিল্ডিং বানাচ্ছে, সেখানে 10 তলার কাজ চলছে। আমরা দুজন সেখানে পা ঝুলিয়ে একসাথে বসে আছি। হঠাৎ একটি ধাক্কা লাগলো আর আমি সেখান থেকে পড়ে গেলাম নিচে। পড়ার পর দেখি বড় একটি হাতের উপর আমি পড়েছি। হাতটা ওই ছেলেটির। আমি দেখে অবাক হলাম আর তাকে জিজ্ঞাসা করলাম, তুমি মানুষ হতে পারো না, তুমি কে বলো? সে আমাকে শান্ত করে বলতে শুরু করলো তার বয়স 1600 বছর। সে, তার বাবা এবং তার মা, ছোট একটি পরিবার ছিল। একদিন তার বাবা মদ খেয়ে তার মাকে অনেক মারে। সে তার মাকে বাঁচাতে গিয়ে তার বাবাকে অনেক গালাগালি করে। তার বাবা খেপে গিয়ে 4টা বড় পেরেক দিয়ে তার মাথা ঠুকিয়ে দেয় এবং সে মারা যায়। তারপর সে তার মাথার পেরেকের দাগগুলো আমাকে দেখালো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার সাথে কেন? সে বলল, আমি যখন ঢাকায় পানামনগর ঘুরতে যাই তখন একা দেখতে পেত না, তাই সবাই আমাকে পাগল মনে করতে শুরু করে। একদিন বাবা আমাকে একটি ঘরে ডেকে নেয়। সেখানে আমার পরিবার, আত্মীয় সবাই ছিল। ঘরটি ছিল থাই গ্লাসের। তারা একটি মানসিক ডাক্তার নিয়ে এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার জিন বন্ধুকে বলেছিলাম, তুমি সবার সামনে আসো, না হলে কেউ আমাকে বিশ্বাস করবে না। আর কাঁদছিলাম। সে আসছিল না। যখন তারা আমাকে নিয়ে যাবে তখন ঘরের সব দরজা বন্ধ হয়ে যায় আর এত জোরে আওয়াজ হয় যে সব গ্লাসগুলো ফেটে যায়। আমি দেখলাম আবার জিনটি রাগে এসব করছে আর স্বপ্নটি ভেঙে যায়। পরদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, তখন বাস্তবে ওই জিনটি আমার কানের কাছে এসে বলে, তুই যে স্বপ্নটি দেখেছিলি সেটা ছিলাম এবং স্বপ্নে যেই কথাগুলো বলেছিলি সেগুলো সত্যি। সে আমার কাছে ক্ষমা চাইতে আসে এবং বলে, তুই যখন খারাপ জিনটির খপ্পরে পড়েছিলি আমি এসেছিলাম তোকে বাঁচাতে, কিন্তু সে আমার থেকে অনেক শক্তিশালী ছিল, তাই আমি পারিনি, আমাকে ক্ষমা করে দিস। এবং এটিও জানতে পেরেছি আমার সাথে 2021 সালে যেগুলো হয়েছিল সেগুলো সেই করত। সে বলতো, আমি তোকে দূর থেকে দেখি এবং তোর ভালো চাই, আর কখনো দরকার হলে ডাক দিস, চলে আসবো। এই বলে সে চলে যায়। আমার ঘটনাটি এই পর্যন্তই। অনেক বড় ঘটনা হয়ে গেল। প্রথমবার লিখছি, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটি একটি বাস্তব ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। তো কেমন লাগলো জুবাইরের ঘটনা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আসলে আমার কাছে মনে হয়েছে যে অডিও ক্লিপের চাইতে, যেহেতু অডিও ক্লিপ নিয়ে আপনাদের অনেক সমস্যা, সুতরাং একটা নতুন কিছু করি এবং এটা হয়তো একটু বেটার হবে। তো যাই হোক, আপনাদের ফিডব্যাক জানতে চাই, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। এই ঘটনাটি পড়েছেন সুমন। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ রাসেল আহমেদ বলছি বরিশাল জেলার কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক সত্য ভৌতিক ঘটনা। এটা আমার ভূত.কমে পাঠানো প্রথম ঘটনা, তাই মনে প্রাণে চাইব ঘটনাটা যদি সিলেক্ট করা হয় তাহলে গেলাম ভাড়ায় সিএনজি খোঁজার জন্য। মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেদিনই আমি ভাড়ায় চালিত একটি সিএনজি পেয়ে গেলাম। তবে সেদিন আমি সিএনজি চালাইনি। সেদিন অনেক তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এবং সিদ্ধান্ত নেই তার পরদিন থেকে আমি সিএনজি নিয়ে বের হব। যেই কথা সেই কাজ। তার পরদিন থেকে আমি সিএনজি নিয়ে বের হলাম এবং মোটামুটি আমাদের ভালোভাবেই সবকিছু কাটতে লাগলো। বেশ কয়েকদিন হয়ে গেল আমি সিএনজি চালাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না।
এর মধ্যেই হঠাৎ করে আমি একদিন প্রচন্ড অসুস্থ হয়ে পড়লাম। প্রচন্ড জ্বর এলো। আমি বিছানা থেকে উঠতেই পারছি না। আমার স্ত্রী, ছেলে, মেয়ে তারা আমার পরিচর্যা করছে, তবে জ্বর যেন আমার কিছুতেই কমছে না। এভাবে 3-4 দিন কেটে গেল। 3-4 দিন কাটার পরে নিজেকে একটু সুস্থ বোধ হলো আমার। ভাবলাম কালকে সকালে আবার সিএনজি নিয়ে বের হব। যথারীতি খুব সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি সিএনজি নিয়ে বের হলাম। তবে দুঃখের বিষয়, সেদিন সারাদিনই আমি কোনো রকম ভাড়া বনিবনা করে যাত্রী উঠাতে পারলাম না। মনটা অনেক খারাপ ছিল। দুপুরবেলা বাড়িতে চলে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেল 4টার দিকে আমি আবার সিএনজি নিয়ে বের হলাম। তবে খারাপ খবর হলো, তখন আমি কোনো যাত্রী পেলাম না। এভাবে সময় চলে গেল। রাত তখন 9টা বাজে। চিন্তা করলাম বাসায় চলে যাই। তখনই আমার সিএনজি দেখে কোনো একটা লোক আমার পিছন থেকে ডাক দেয়। আমি দাঁড়ালাম। সে বলল, মামা যাবেন? আমি বললাম, কোথায় যাবেন মামা? তিনি বললেন, খাইলাজুরি বাজারে। খাইলাজুরি বাজার আমাদের উপজেলার রেখে অন্য একটি উপজেলার ভিতরে পড়েছে, তবে আমার বাড়ির কাছাকাছি, তাই আমি যাত্রীটা নিতে রাজি হয়ে যাই। আমি তাকে বলি, মামা যাব। সবকিছু ঠিক করে ভাড়ার দরদাম করে আমি ওই ব্যক্তিকে এবং তার স্ত্রীকে নিয়ে রওনা দিলাম খাইলাজুরি বাজারের দিকে। বাজারটা আমাদের উপজেলা থেকে মোটামুটি অনেকটা দূরে। সিএনজি চালিয়ে যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। যেহেতু শীতের দিন, সেহেতু আমি একটু ধীরে ধীরে সিএনজি চালিয়ে রওনা দিলাম। তবে যাওয়ার সময় আমার কোনো অসুবিধা হলো না। একেবারে নির্দ্বিধায় নির্বিঘ্নে পৌঁছে গেলাম খাইলাজুরি বাজারে। সেখানে গিয়ে আমি যাত্রী নামালাম। তখন প্রায় রাত 11টা। আর রাত 11টা বলতে গ্রামে ঠিক কতটা রাত এটা বলে বোঝানো যাবে না। তার উপরে আবার শীতের দিন। আমি সেখানে যাত্রী নামিয়ে ভাড়াটা নিয়ে আবার রওনা দিলাম নিজের গ্রামের উদ্দেশ্যে। খাইলাজুরি বাজার থেকে আমার বাড়িতে আসতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। আর এই পথে রয়েছে একটি পুরনো শ্মশান। সেই শ্মশানটিকে মানুষ ভয়ানক জায়গা বলে আখ্যা দিয়েছে। দিনের বেলা এখানে কিছু লোক আসা যাওয়া করলেও রাতে একেবারেই এই জায়গাটা জনমানুষ শূন্য থাকে। অনেকে বলে দাঁড় করে দিলাম। একেবারে শ্মশানের সামনেই তড়িঘড়ি করে সিএনজি থেকে বের হলাম এবং দৌড়ে পিছনে গেলাম। মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে আমি মৃত প্রাণীটাকে খুঁজতে লাগলাম। তবে সেখানে কোনো মৃত প্রাণী ছিল না, এমনকি রাস্তায় কোনো রক্তের দাগও ছিল না। এটা দেখে আমার প্রচন্ড ভয় হচ্ছিল। চারপাশের বাতাস কেমন যেন গরম হয়ে গেছে। খুব অস্বস্তি বোধ করছিলাম। কি করব বুঝতে পারছিলাম না। তাড়াতাড়ি দৌড়ে আবার সিএনজির সামনে আসলাম। এসে যেই না সিএনজিতে উঠতে যাব, তখন দেখি আমার সিএনজির সামনে গ্লাসের উপরে প্রচন্ড পরিমাণ তাজা রক্ত থই থই করছে। এছাড়া আমার সিএনজির লুকিং গ্লাসেও অনেক রক্ত লেগে আছে। এটা দেখে আমার হাড় হিম হয়ে এলো। আমি কি করব? দৌড়াবো নাকি সিএনজি চালিয়ে চলে আসব? কিছুই বুঝতে পারছিলাম না। কোনোভাবে সিএনজিতে উঠে আমি গাড়ি স্টার্ট করি এবং খুব দ্রুত গাড়ি চালাতে থাকি। একটা সময় আমার মনে হলো আবার সেই বিড়ালটা আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। তবে এবার বিড়ালটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, খুব আবছা ভাবে দেখা যাচ্ছে। কিন্তু এই না বিড়ালটা আমার গাড়ির নিচে পিষ্ট হলো, তাহলে এই বিড়ালটা আবার কি করে আসলো? এটা চিন্তা করতে আমি যেই না গাড়ির লুকিং গ্লাসে আমার চোখ দিলাম, তখন দেখতে পেলাম আমার গাড়ির পিছনে কোনো একটা মেয়ে দৌড়াচ্ছে। পরনে তার সাদা রঙের সালোয়ার কামিজ, মাথার চুলগুলো খোলা। সে যেন আমার কাছে সাহায্য চাইছে, বারবার পিছন থেকে আমাকে ডাকছে। তাকে দেখে আমার ভিতরে অনেক সহানুভূতি কাজ করলো। আমি সিএনজিটাকে দাঁড় করালাম এবং গাড়ি থেকে না নেমে 2 মিনিট গাড়িতে বসে অপেক্ষা করলাম, যাতে সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসতে পারে। তবে ততক্ষণও মেয়েটি সেখানে এসে পৌঁছালো না। বিষয়টা খুব চিন্তার মনে হলো। ভাবলাম মেয়েটির সাথে ওই বিড়ালটি আবার কোনো কিছু করলো না তো। এটা ভেবে আমি গাড়ি থেকে বের হলাম এবং মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। পেছনে এগিয়ে গিয়ে আমি মেয়েটিকে খুঁজতে লাগলাম, তবে মেয়েটি কোথাও ছিল না। তারপরে যেই না আমি পিছনে ঘুরে সিএনজির দিকে যেতে শুরু করলাম, তখনই আমি দেখলাম সেই মেয়েটি আমার সিএনজির উপরে দাঁড়িয়ে রয়েছে। সে রক্তচক্ষু করে আমার দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের ভেতরে মনে হচ্ছে চোখ নেই, সেখানে যেন অতল গহ্বর। আর সেখানে গিয়ে হুজুরকে এই কয়েকদিনে যা যা ঘটেছে সবকিছু বুঝিয়ে বলি। হুজুর আমার কথা শুনে বলেন, দেখুন আপনারা সবাই বাহিরে বসুন, আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বলি। এরপরে আল্লাহর রহমতে আপনাদের সমস্যার সমাধান করতে পারবো। হুজুরের কথা মতো আমরা বাহিরে বসে থাকি এবং হুজুর রুমের ভেতরে চলে যান। তার প্রায় 10 মিনিট পরে হুজুরের রুম থেকে আমরা কথোপকথনের আওয়াজ শুনতে পাই। মূলত হুজুর তার বন্ধু জিনদের সাথে কথা বলছে। এভাবে কেটে যায় প্রায় 30 মিনিট।
এরপরই হুজুরের রুমে ঝড় উঠতে শুরু করে। মনে হচ্ছে প্রচন্ড বাতাসে হুজুরের বাড়ি লন্ডভন্ড হয়ে যাচ্ছে। হুজুরের রুম থেকে প্রচন্ড ধস্তাধস্তির শব্দ আসছিল। আমরা বুঝতে পারছিলাম না ভিতরে কি হচ্ছে। বারবার হুজুরের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। হুজুর কারো সাথে প্রচন্ড আওয়াজ করে তর্ক করছিল। চারদিকে থমথমে অবস্থা। ভয়ে ভীত হয়ে আমরা চারজন একে অপরের সাথে জড়াজড়ি করে হুজুরের বাড়ির বারান্দায় বসে আছি। প্রায় 40 মিনিট পরে হুজুরের ঘরের ভিতর সব শব্দ বন্ধ হয়ে যায়। একেবারে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমরাও হাত ছেড়ে বাঁচি। হুজুর রুম থেকে বের হন এবং বের হয়ে আমাদের যা বলে সেটা শুনে আমরা একেবারেই হতবাক হয়ে যাই। হুজুরের কথা ছিল কিছুটা এরকম: দেখেন, আমি আমার বন্ধু জিনদের সাথে কথা বলি এবং জানতে পারি কারা আপনাদের সাথে এরকম করছে। এরপর আমার বন্ধু জিনেরা আমাকে বলে 2টা শয়তান জিন আপনাদের উপর সব সময় লক্ষ্য রাখছে। তারা বারবার আপনাদের ভয় দেখাতে চেষ্টা করছে এবং আপনাদেরকে আপনাদের বাড়ি থেকে উৎপাত করার চেষ্টা করছে। কিন্তু কেন আপনাদেরকে আপনার বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে সেটা কিছুতেই আমার বন্ধু জিনেরা আমাকে বলতে পারছিল না। তাই আমি রুকিয়ার মাধ্যমে এবং আমার বন্ধু জিনদের সহায়তায় সেই 2 জিনকে আমার সামনে হাজির করতে বাধ্য করি। তারা আমার সাথে অনেক তর্ক বিতর্ক করে এবং একটা সময় আমি তাদের জিজ্ঞাসা করি, তোমরা কেন এই পরিবারটিকে শান্তিতে থাকতে দিচ্ছ না, তাদের ক্ষতি করার চেষ্টা করছো? তখন ওই শয়তান জিন দুটি আমাকে বলে, আপনারা যেখানে ঘর তুলেছেন সেখানে পুরনো 2টি তেঁতুল গাছ ছিল। সেই 2টি তেঁতুল গাছে ওই শয়তান জিন দুটি প্রায় 100 বছর ধরে বসবাস করে। স্তব্ধ ছায়া যা মাটির উপর পড়ে না, মাটির ভেতর দাফন হয়। সেই থেকে ধলপুর চরে কেউ আর আয়না রাখে না। ঘরের আয়নাগুলো ভোরবেলায় নদীতে ফেলে দেওয়া হয়। কেউ এখন আর ছায়া দেখে না, কারণ কেউ জানে না এই ছায়াটা আসলে নিজের না মাকসুরের পাঠানো কোনো ছায়াহীন মৃত্যুর দূত। ঘটনা 3, ছায়াহীন যারা তারা কখনো পুরোপুরি মরে না। ধলপুর চরে এখন নিশুতি রাত আসে অন্য এক রূপে। নদীর জলে আর ঢেউ ওঠে না, শুধু এক ধরনের অদৃশ্য আন্দোলন হয়, যেন জল নিজেই কিছু খুঁজছে। নদীর ধার ঘেঁষে দাঁড়ানো গাছগুলো ঝুঁকে পড়ে নদীর দিকে। পাতার ফাঁকে ফাঁকে অদ্ভুত কিছুর ফিসফিস, যা ভাষা নয়, অথচ বোঝা যায় তা হুমকি। মেহের আলীর নিখোঁজ হওয়ার পরের দিন থেকেই শুরু হয় ভয়াবহতা। চরের একমাত্র প্রাচীন মসজিদের দরজায় ভোরবেলায় পাওয়া যায় একটা ধাতব থালা। তার উপর রক্ত দিয়ে লেখা, নামাজ পড়িস কিন্তু আয়নায় তাকাস না। এটা প্রথমবার নয় কেউ মসজিদের সামনে এমন কিছু রেখে গেছে, কিন্তু এবার ঘটনাটা ছিল ভিন্ন। কারণ মসজিদের ভেতর মাটির উপরে পাওয়া যায় 5টি মানুষের ছায়া, কিন্তু কোনো মানুষ নেই। হ্যাঁ, শুধুই ছায়া, জমাট, ঘন, স্পষ্ট। মাটির উপর নয়, যেন মাটি থেকে উঠে এসেছে। আর প্রতিটি ছায়ার চোখের অংশে ছিল ছোট ছোট ফুটো, যেন কেউ চোখ উপড়ে নিয়েছে। চরবাসীরা ভয় পেতে শুরু করে এমন এক জিনিসকে যার কোনো শরীর নেই, শুধু ছায়া আর স্মৃতি। এক বৃদ্ধা বলেন, মাকসুর এখন স্মৃতি চুরি করে। সে মানুষের মুখ মনে রাখে না, সে মনে রাখে তাদের ভয় পাওয়ার ভঙ্গিটা। রাতে শুরু হয় দ্বিতীয় আতঙ্ক। ঘরের ভিতর থাকা আয়নাগুলো নিজে নিজে ঘুরে যায়। এক কিশোরী বলে ওঠে, আমি আয়নায় তাকাইনি, কিন্তু আয়নাটা নিজে ঘুরে এসে আমাকে দেখে ফেলেছে। তাকে সকালে পাওয়া যায় নদীর পাড়ে, চোখ দুটো ফাঁকা, না অন্ধ না দেখছে, শুধু ফাঁকা। সে শুধু একটাই কথা বলছিল বারবার, আমি তাকাইনি, ও তাকিয়েছিল। ধলপুরের একমাত্র মৌলভী সাহেব তখন গ্রামের প্রান্তে একটা পুরনো বট গাছের নিচে একটি তালপত্র খুঁজে পান, যেটি নতুন মাত্রা নিয়ে আসে। এক কিশোর রাত্রে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় পরদিন এক আয়নার ভেতর। না, বাস্তবে না, তার মা এক আয়নায় হঠাৎ তার মুখ থেকে চিৎকার করে ওঠেন। ছেলেটা আয়নার মধ্যে আটকে আছে, নির্বাক চোখে কান্না, আর তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ আসছে না। পাশের দেয়ালে ছেলেটার হাতে লেখা, আমি তাকিয়েছিলাম না, আমি শুধু দেখতে চেয়েছিলাম। চরবাসীর সিদ্ধান্ত নেয় সব আয়না পুড়িয়ে ফেলা হবে, কিন্তু সেখানেই ঘটে সর্বশেষ ভয়ঙ্কর ঘটনা। এক বৃদ্ধ, যিনি আমৃত্যু নিজের ছায়াকে ভয় পেতেন, বলেন, তোমরা আয়নাকে পোড়াবে? সে তো এখন আয়নার বাইরে। রাতেই তাকে দেখা যায় নদীর মাঝখানে হাঁটছেন, অথচ নদীতে জল নেই, শুধু জমাট অন্ধকার, ছায়ার মতো ঘন ঘন মিশে থাকা কুয়াশা। আর তার পেছনে হাঁটছে আরো ছায়া, মানুষ না, মুখহীন, ফাঁকা, আর ধীরে ধীরে নদীর গভীরে ডুবে যায়। শেষ রাতের ডায়েরিতে লেখা থাকে, মেহের আলী আর নেই, কিন্তু সে যা দেখে গিয়েছিল তা বেঁচে আছে।
ছায়ারা এখন আমাদের দেখে, আর যখন আমরা আয়নায় তাকাই তখন আমরা আসলে নিজেকে দেখি না, আমরা দেখি কে আমাদের জায়গা নিতে চলেছে।